অ্যাডভোকেট ফজলুর রহমান, আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা তো এই সরকার যখন গঠন হয়েছে আপনারা পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং আপনারা সহযোগিতা করেছেন এবং সহযোগিতার কথা ব্যক্ত করে চলেছেন, কিন্তু সম্প্রতি আমরা সংস্কার বিষয়ে দু একটি মন্তব্য শুনছি। যেমন আমি যদি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মন্তব্য উল্লেখ করি, তিনি বলেছেন, সরি, এটা আপনাদের দায়িত্ব না, আগামী দিনে বাংলাদেশের মানুষ যাদের নির্বাচিত করে সংসদে পাঠাবে এটা তাদের দায়িত্ব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও একই রকম কথা বলেছেন। তিনি আবার আরও একটু বাড়িয়ে বলেছেন, ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। আমি একটু আপনার মন্তব্য জানতে চাই যে আপনারা তো শুরুতে এই সংস্কারেও আপনারা সমর্থন দিলেন, নির্বাচনের জন্য যে সংস্কারটুকু প্রয়োজন, কিন্তু এখন এই ধরনের মন্তব্যটি আপনারা কি একটু সরে আসছেন আপনাদের জায়গা থেকে কোনো কারণে? এই যে অনন্ত যাত্রার কথা আপনি জিজ্ঞাসা করেন, অনন্ত যাত্রা কিসের সংস্কার, কতদিন, কি সংস্কার, এটা তো বলতে হবে যে এই সংস্কার, এটা তো অনন্ত যাত্রা। এটা তো লক্ষ্য থাকার জন্য এক ধরনের হাইড অ্যান্ড সিক করা, এক ধরনের কূটকৌশল করা, ক্ষমতায় থাকার জন্য, দীর্ঘদিন ক্ষমতার মসনদকে এনজয় করার জন্য। এবং এনজয় করলে পরে যারা গ্রামে গেলে 5টা লোক হবে না, ক্ষমতা থাকলে তাদের পিছনে পুলিশ থাকবে, গাড়ি থাকবে, ঘোড়া থাকবে, এটা একটা মজা করা। 5ই আগস্টের আন্দোলনটাকে নিয়ে এত মজা করা হচ্ছে মানুষের রক্তের উপর দিয়ে। মানুষের মানসিকতাটা বোঝা যায়। কি সংস্কার করতে চান আপনি? সংস্কারে প্রথমে আনলেন একজন আলী রিয়াজ রে, যেই দেশের নাগরিকই না, তাকে আনলেন, ডক্টর আলী রিয়াজ। জ্ঞানী হইতে পারে, গুণী হইতে পারে, তাহলে সে মার্কিন নাগরিকত্বটা এখানে রিজাইন দিয়া লেখুক। সংস্কারে প্রথমে বলে দিন বাংলাদেশের নাম থাকবে না, এটা পরিবর্তন করতে হবে। এই যে কথাগুলো, বাংলাদেশের 4টা স্তম্ভ আছে, এই স্তম্ভের মাঝে একটা রাইখা 3টা বাদ দিতে হবে, আর 3টা নতুন যোগ করলেন। এগুলো নিয়ে এত বিতর্ক হইতে থাকবে, এই বিতর্ক তো শেষ নাই। এটাকে বলা হয় নেভার এন্ডিং, এটা বিতর্ক হবে, ডিবেট। এটার তো কোনো শেষ নাই। এটার শেষটা কোথায়? শেষটা হইল জনগণ। জনগণের কাছে যান, জনগণ কাদেরকে বলে যে তোমরা বাংলাদেশের সংবিধানটা ঠিক করো, সেই জনগণ সিদ্ধান্ত দিক কারা বাংলাদেশের পাবলিক রিপ্রেজেন্টেটিভ হবে এবং পার্লামেন্টে গিয়ে সমস্ত দলকে নিয়ে এইটা করবে। কারণ অনির্বাচিত লোক, আমার কথাটা শুনালেন আপনি, 39টা দল আছে, 39 রকম কথা বলবে। এটা 39 বছরও শেষ হবে না। তখন আপনারা বলবেন যে যেহেতু শেষ হইল না, ওই যে এটা বানরের পিঠাবাগের মতো। এই গল্পটা জানেন বোধহয়, কয়ে আমি আর দীর্ঘ করতে চাই না। বানরের পিঠাবাগের যে রাজনীতি শুরু হয়েছে, এই রাজনীতি কোনো শেষ হবে না, আপনি দেখেন। আমিও চাই সংস্কার, কিছু হবে না তা না, হতেই হবে। কি সংস্কার তারা করতে চায় আমি তো এখন পর্যন্ত আমার মাথায় আসলো না। আমরা তো লেখাপড়া জানি না, তেমন মাথায় তো আসলো না কি সংস্কারটা তারা করতে চায়। সংবিধানের যে 153টা আর্টিকেল আছে, কোন কোন আর্টিকেলের মধ্যে এমন কথা আছে? এই যে কথাটা আপনি বললেন, কথাটা ঠিক না, বা আমার ভাই যে ঠিক না বলবো না, সঠিক বলছে কি না তিনি বুঝে নেবেন। বিএনপি পার্লামেন্টের মেয়াদ 5 বছর চায়, এটা ঠিক আছে, কিন্তু 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না, এটা কিন্তু 31 দফাতে খুব পরিষ্কারভাবে লেখা আছে। এবং রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ব্যালেন্স হবে, এইটাও কিন্তু লেখা আছে। কাজে এই যে বললো যে না 5 বছর আমরা চাই, কারণ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে 4 বছরের যে টার্ম, যেটা ডিউরেশন অফ 4 ইয়ার্স, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে এটা বরং ইংল্যান্ডে 6 বছর, আমরা 5 বছর, ইন্ডিয়াতে 5 বছর, অস্ট্রেলিয়াতে 5 বছর, শুধু আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হলো 4 ইয়ার্স। কাজে এই যে 4 বছর আনা হইতেছে, আমি যেহেতু কনস্টিটিউশনেও আছে এবং আমার দলেরও ম্যানিফেস্টোতে আছে 5 বছর, আমি 5 বছর কইলে দোষ, এর জন্য আমি ক্ষমতা লোভী হয়ে যাব? কারণ 5 বছর তো গত 50 বছর যাব, তো 5 বছরই ছিল। এর আগে আইয়ুব খানের আমলে 5 বছর ছিল। এর আগে 37 সন থেকে এই দেশে গণতন্ত্রের ভোট শুরু হয়েছে 1918 সন থেকে, 1909 সন থেকে। মন্টেগু যখন মোহাম্মদ আলী জিন্না ওই এটাকে বোম্বে কনস্টিটিউয়েন্সি থেকে এমপি হয়েছে,
তখন 1909 থেকে হইল আজকে 2009 100 বছর, আর হলো 117 বছর যাবৎ পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি ভারতবর্ষে চলছে। ঠিক আছে, এটা তো সবসময় ইশারে বাংলা একে ফজলুল হক 37 সনে আইসা 5 বছর, সোহরাওয়ার্দী 5 বছর, 54 সনে যে ওই যে যুক্ত ফ্রন্ট 5 বছর, আইয়ুব খান যে এটাকে কি বলে, কি গভর্নমেন্ট বেসিক ডেমোক্রেসি, সেটাও 5 বছর। কোথায় এই দেশে তো 119 বছর 17 বছরের মধ্যে 4 বছর হ্যাঁ প্রস্তাব কেউ করতে পারে, আমি না মানলেই বলবে যে আমি খুব লোভী, 1 বছর বেশি চাই। এইসব কথা কয়ে তো আমাকে ছোট করা যাবে না। 1 2 নম্বর হলো বিএনপি দল হিসাবে এই যে বলতেছে যে আপনাদের এখানে কাজ কি, যদি সর্বসম্মত ব্যাপার না হয় তাহলে ইউনূস সাহেবের তো বলাই উচিত যে আমার মতো একজন লোক যিনি নোবেল লরিয়েট যিনি, ওনার তো বলাই উচিত যে সবাই যদি সর্বসম্মত না হন আমাকে অন্তত মাফ করেন, আমি গেলাম। বরং আমরা দেখতেছি, মানুষ দেখতেছি উনি আরও কূটকৌশল করে ক্ষমতায় থাকার জন্য যত যত সাজানো দরকার সব সাজাইতেছে। এই কারণে বিএনপি হোক অন্য যে, খালি বিএনপি না তো জামাত, এই নতুন দল আমাদের সন্তানদের যে দলটা করছে নতুন দল, তারপরে এবি পার্টি, আর দুই একটা পার্টি থাকতে পারে যে ইলেকশন দেরিতে হোক, আর তো সব বিএনপি সহ 12 দল বলেন, এই এটাকে কি বলে ওই যে মান্না সাহেবদের যে 5 দলীয় জোট বলেন, কমিউনিস্ট পার্টি সহ 7 দলীয় জোট বলেন, সব একমত যে ইলেকশন ডিসেম্বরের মধ্যে হোক। এবং ইউনূস সাহেব তো বলছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিবেন, দিয়ে আবার একটু গলা টান দিয়ে আবার ওই যে আমাদের রিজওয়ানা হাসান পরিবেশ মন্ত্রী, উনাকে দিয়ে আবার গলা টান দিয়ে বলেন না না ডিসেম্বরে হইতে পারে, তবে এটা জুন পর্যন্ত যাইতে পারে। আবার জুনে গেলে বলবে আরে জুন তো ফ্যাসিস্টদের জন্ম তারিখ, 23শে জুন ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্ম হয়েছে, এই মাসে তো হইলে পরে অপবিত্র হয়। আর জুলাই আগস্ট হইলো আমাদের আন্দোলনের টাইম, সেপ্টেম্বর অক্টোবর বৃষ্টি, কাজে আগামী নভেম্বরে গেলেও ভালো হয়। ইলেকশন পিছানোর সুতা কুঁচতে তো কোনো অসুবিধা নাই। তবে আমি এখনো মনে করি বিএনপি যে কথাটা বলতেছে তার অভিজ্ঞতা থেকে, বিএনপি খালি আজকেই ক্ষমতা চাইতে, বিএনপি কিন্তু আরো 3 বার ক্ষমতায় ছিল, এবং নাও ইট ইজ দ্য কি ধরনের বিগেস্ট পার্টি এটা বইলা লাভ নাই, এটা ভোট হইলে বোঝা যাবে। হয়তোবা তুষার বলতে পারে না ভোট হইলে তারা জিতবে, উনিও তো আর দল করে না, বলতে পারে, তার তো বলার রাইট আছে। ভোট হইলে কি হবে এটা বাংলাদেশের মানুষ জানে। কাজেই বিএনপি যদি 3 বারের অভিজ্ঞতা দিয়া, এখনো যে নেত্রী আছে 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, জীবিত আছেন, বিএনপির রাজনীতির অভিজ্ঞতার সঙ্গে তার সমস্ত কিছু কর্মকাণ্ডের সঙ্গে অন্যদের তো ডিফারেন্স হবে। কাজে আমি যেটা মনে করি যে এই দেশের একমাত্র সমাধানের পথ নির্বাচন ভিত্তিক। আরো যদি টুকটাক কিছু থাকে, কি আমি তো দেখলাম না কিসের সংস্কার, আমি তো দেখলাম না যে সংস্কারটা কি, আর যাদেরকে দিয়ে সংস্কার করে এদেরকে সবাই তো চিনি, তো চিনি না তা না যে এদেরকে কেউই চিনি না, চিনি তো এই লোকগুলারে। সংস্কার প্রসঙ্গে আসবো, আপনি বলেছেন যে ইউনূস সরকারের একটা কূটকৌশল নির্বাচন পেছানোর জন্য, এটা আপনি মনে করছেন, এবং শুধু তাই না, আপনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি বলেছেন ইতিহাসের বৈরাম খা, কিন্তু আজকে বলছি, আপনি বলেছেন কিছুদিন আগে একটি ইন্টারভিউ, কিছুদিন আগে বলছি, এটা আজকেও বলতে পারি, কোনো অসুবিধা, উনি বৈরাম খা। কিন্তু আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো সমর্থনও দিলেন যখন তিনি, এবং নিশ্চয়ই সমর্থন দিয়েছি। কি আমি যে বক্তব্য রাখছি ইউনূস সাহেবের পক্ষে, এগুলো তো কইয়া লাভ নাই। বাহির থেকে কয়েকজন ওই যে গায়ে বাতাস লাগায় ফ্রান্সের থেকে আমেরিকার থেকে অনেক কথা বলতে পারে, কিন্তু বাংলাদেশের ভিতর থেকে দিস হতবাগা ফজলুর রহমান যে কথা, হাসিনা বিরোধী কথা কইছে ইউনূস সাহেবের পক্ষে, যখন ওনাকে 7 তলায় তুলে চৈত্র মাসের রৌদ্রে, আমি যা বলছি যে বাঙালির শ্রেষ্ঠ সন্তান, গত 100 বছরের মধ্যেও বাঙালি মুসলমানের এমন সন্তান জন্মগ্রহণ করে নাই, আগামী দিনেও করবে না, তাকে এইভাবে তোলার জন্য যা যা কইছি। কিন্তু আজকের প্রেক্ষাপটটা তো আমার কাছে ভিন্ন মনে হচ্ছে। উনি তো ওই যে বৈরাম খা বলি আমি, উনার যতই গুণ থাকুক সেই গুণটা তো উনি কাজে লাগাইতে পারতেছেন না, উনি তো গ্রাউন্ড হয়ে